ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প সাহিত্য কেন্দ্র সহ সব স্থাপনাতে মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবের চিহ্ন। স্থানীয়দের মধ্যে ক্ষোভ। অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা। মানিকগঞ্জে রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ ৪ জনকে হত্যার হুমকি দিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের নামে চিঠি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলছে পুলিশ। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের তৃতীয় দিনের কর্মবিরতি। আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। স্বল্প সুদে দুগ্ধ খামারিদের ২০০ কোটি টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত। গবেষণা ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবছর কোরবানি ছাড়া হজ প্যাকেজ ৩,৫,০০০ টাকা নির্ধারণ। কোনো হাজি হয়রানির শিকার হবেন না বলে প্রতিশ্রুতি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। গতকাল দিনভর মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের পর স্বাভাবিক হতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের জীবনযাত্রা। তবে হামলা চালিয়ে শহরের বিভিন্ন দোকানপাট ও শিল্প সাহিত্য কেন্দ্রে আগুন দেয়ায় চাপা আতঙ্ক এবং ক্ষোভ রয়ে গেছে স্থানীয়দের মধ্যে। এই ঘটনায় রেলওয়ে স্টেশন মাস্টার বাদী হয়ে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে আখাউড়া রেলওয়ে থানায় মামলা করেছেন। আর পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে ২টি তদন্ত কমিটি। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। দৈনন্দিন কাজের জন্য মানুষ রাস্তায় বের হলেও চাপা আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে। গতকালের ঘটনায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, জেলা রেলওয়ে স্টেশন সহ শহরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন। ঘটনাগুলোকে পরিকল্পিত বলে মনে করার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা। অবশ্যই এটা পরিকল্পিত হামলা। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোকজন পরিকল্পিতভাবেই এই স্থাপনাগুলো ধ্বংস করেছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়াবাসী চরম অসহায় ছিল, নিরাপত্তাহীন ছিল। অবশ্যই এটা বিচার হওয়া উচিত, কারণ ইসলাম আমাদের এরকম শিক্ষা দিচ্ছে না যে কোনো একটা প্রতিষ্ঠানে হামলা দেও। দিন ব্যাপী ধ্বংসযজ্ঞ চলেছে, কোথাও পুলিশ বিন্দু মাত্র কোনো সংস্থাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে নাই। এদিকে দুপুরে হামলাস্থলগুলো পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। জানিয়েছেন এখনো কাউকে গ্রেফতার করা না হলেও শিগগিরই মামলা করবে পুলিশ। গতকাল যে সার্বিক যেসব এলাকা বা যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। এমনকি আমরা বলেছি যে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি অভিযোগ দেয়, সেই অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রুজু করব। আর যদি তারা অভিযোগ না দেয়, আমরা পুলিশ নিজে বাদী হয়ে মামলা রুজু করবো। এইসব গত সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এতে ওই রাতেই এক মাদ্রাসা ছাত্র মারা যান। পরে তার জেরেই মঙ্গলবার সারাদিন শহর জুড়ে তাণ্ডব চালায় মাদ্রাসার ছাত্ররা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদ্রাসা শিক্ষার্থীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনা নজিরবিহীন। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা। এ সময় ধ্বংসযজ্ঞ চালানোর সময় প্রশাসন নীরব ছিল বলেও সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়। মানিকগঞ্জের রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ ৪ জনকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সকালে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মিশনের মহারাজ স্বামী পরিমুক্তানন্দ। পুলিশ জানায়, গতকাল সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহার কাছে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়। আনসারুল্লাহ বাংলা টিম মানিকগঞ্জ জেলা শাখার নামে ওই চিঠিতে তাকে এবং বালিয়াটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দ এবং উদিচির বালিয়াটি শাখার সভাপতি আবুল হোসেন সহ ৪ জনকে হত্যার হুমকি দেওয়া হয়। এদিকে হত্যার হুমকি ও জিডির সত্যতা স্বীকার করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চিঠির খামের উপরে কিছুটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি যে তোমাদের জন্য প্রস্তুত থাকো, তোমরা আমাদের টার্গেট। কোনো ধর্ম মানি না এবং ইসলামের বিরুদ্ধে কাজকর্ম করি, যার জন্য আমাকে এর আগে হুমকি দিচ্ছে এবং বলছে যে আপনাকে এই 7 দিনের মধ্যে মেরে ফেলা হবে। মূলবাদী জঙ্গি সংগঠনেরও কাজ হতে পারে, আবার হয়তো এমন হতে পারে যে অতি উৎসাহী
কোনো ব্যক্তি সেও এই কাজটা করতে পারে, অথবা পূর্ব শত্রুতা বশত কোনো কর্মকাণ্ডের কারণে হতে পারে। তো বেশ কয়েকটা লিডে নিয়ে আমরা কাজ করছি, তদন্ত করছি। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে, আর ক্লাস পরীক্ষা বন্ধ হওয়ায় সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায় না হওয়ায় পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষকরা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বেলা 12টায় ক্যাম্পাসে অবস্থান নেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে চেতনা ৭১-এর সামনে গিয়ে সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। আমরা চাই যে আমাদের সম্মানটা রক্ষা করা, এবং আমি আশা করি যে সরকারে যারা আছেন তারা অবশ্যই সেই দিকে নজর দিবেন। সরকার যেই মুহূর্তে এখনই যদি এটা সমাধান হয়ে যায়, তাহলে সাথে সাথে এই শিক্ষকরা আবার ক্লাসে ফিরে চলে যাবে বলে আমার মনে হয় সেটা ফেডারেশনের একটা ঘটনা চলে আসবে। এদিকে গত 2 দিনের মতো আজও সকাল থেকে তালাবদ্ধ ছিল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আসলেও হয়নি কোনো ক্লাস পরীক্ষা। এতে নতুন করে সেশন জটের আশঙ্কা শিক্ষার্থীদের। ক্লাস শুরু হওয়ার কথা ছিল 11 তারিখ থেকে, কিন্তু এই সমস্যার কারণে ক্লাস বন্ধ হয়ে গেছে। ভার্সিটিগুলো অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা যে নতুন আসছি, আমরা এখন কি করব এটাই বুঝতে পারছি না। সরকার একটা আশু সমাধানই দিবে, যাতে আসলে শিক্ষক শিক্ষার্থী কারো জীবনে যাতে অনিশ্চিত না হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়েও ছিল একই অবস্থা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেনি কোনো শিক্ষার্থী। শিক্ষকদের আন্দোলনের কারণে কার্যত বন্ধ ছিল প্রশাসনিক কার্যক্রম। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি দেওয়া না মানা হয়, এই ধর্মঘট চলতে থাকবে। যেহেতু আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি, এই শিক্ষার্থীরা এই কারণে সেশন জটে পড়তে পারে। এছাড়া একই দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। দেখছেন বাংলার সময় নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে তা ধরে রাখতে হবে। বিশ্বে যে খাদ্য ঘাটতি রয়েছে তার কিছু অংশ পূরণের সুযোগ রয়েছে বাংলাদেশের। বাংলাদেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন। স্বল্প সুদে পর্যায়ক্রমে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশুপালন আর কৃষিকাজ বাংলাদেশের আবহমান ঐতিহ্যের অংশ। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনগণের 20% সরাসরি পশুপালনের সঙ্গে জড়িত। তারপরও বাংলাদেশের দুধের চাহিদার ঘাটতি প্রায় 65%। আর এই চাহিদা মেটাতে বছরে গুঁড়ো দুধ আমদানি করতে হয় 4000 কোটি টাকার। এমন বাস্তবতায় বাংলাদেশের দুধের উৎপাদন বাড়াতে এবছর 5% সুদে 200 কোটি টাকা খামারিদের মাঝে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের সদিচ্ছা ছিল বলেই বিশ্বব্যাপী মন্দার পরও বাংলাদেশে অর্থনীতির চাকা সচল আছে। এমডিজি গোল 1 থেকে 6 পর্যন্ত আমরা বাস্তবায়ন করছি। এসডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমাদের এখন সেই দিকে দৃষ্টি দিতে হবে যে আমরা যে অর্থনীতি উন্নতি করেছি, এই উন্নতিটা আমাদের ধরে রাখতে হবে, এটাকে স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে, এবং এখান থেকে আবার আরো উপরের দিকে আমাদের উঠতে হবে, যাতে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নত হতে পারে, আর 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে উঠবে। শেখ হাসিনা বলেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন মানুষের পুষ্টি চাহিদাও নিশ্চিত করতে হবে। এই যে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি, বাংলাদেশ পায় তার কিছু অংশ পূরণ করতে। তরি তরকারি, ফল মূল, মাছ, মাংস, যে কোনো ধরনের কৃষি পণ্য আমরা উৎপাদন করতে পারি, সেগুলি শুধু প্রক্রিয়াজাত করা এবং রপ্তানি করার সুযোগটা আমাদের তৈরি করে দিতে হবে, যা আমাদের অর্থনীতিকে আরো গতিশীল করবে, উন্নত করবে। কর্মসূচির আওতায় প্রতি খামারিকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে এবং নারী ও প্রান্তিক খামারিদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। খামারিরা তাদের কাছের তফসিলি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে এই ঋণ গ্রহণ করতে পারবেন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। ময়মনসিংহে ভাড়াটিদের তথ্য সংগ্রহ শুরু, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলছে পুলিশ।
পৌর নির্বাচনের পর এবার আইন অনুযায়ী ইউপি নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামে একটি সড়কের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। পার্লামেন্টে যে আইন পাশ হয়েছে সে আইন অনুযায়ী দলীয় প্রতীকে মানে চেয়ারম্যান পদটি দলীয় প্রতীকে হবে এবং অন্যান্য যে মেম্বারের যে পদগুলো সেগুলো হবে নির্দলীয়ভাবে। তবে দলীয়ভাবে হবে এ নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। দলীয় ভিত্তিতে নির্বাচনের প্রথম এক্সপেরিমেন্টটাই শুভ, সামনেও শুভ হবে। ইউপি নির্বাচনও ভালোভাবে ইনশাল্লাহ কেটে যাবে। বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৩,০৪,৯০৩ টাকা। তবে এই টাকার বাইরে আলাদাভাবে কোরবানি দিতে হবে হাজিদের। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। এছাড়া এবছর হজে বাংলাদেশ থেকে মোট ১,১৩,৮৬৮ জন অংশ নিতে পারবেন বলেও জানানো হয়, যেখানে সরকারি ব্যবস্থাপনায় ৫,০০০ বাংলাদেশি অংশ নিতে পারবেন। বাকি ১,০৮,৮৬৮ জনকেই অংশ নিতে হবে বেসরকারি ব্যবস্থাপনায়। হজ করতে আগ্রহীদের ১৭ জানুয়ারি থেকে ৩০ মের মধ্যে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে বলেও জানান হাবের সভাপতি। তবে কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তা জানাতে পারেননি হাবের কর্মকর্তারা। এদিকে গত বছর রেজিস্ট্রেশন করতে গিয়ে হাজিরা নানা সমস্যার সম্মুখীন হলেও এবার সে সমস্যা থাকবে না বলে জানানো হয়। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য কোরবানির ব্যতীত নির্ধারণকৃত সর্বনিম্ন প্যাকেজ মূল্য জনপ্রতি ৩,০৪,৯০৩ টাকা 18 পয়সা। প্রত্যেক হজ যাত্রীকে কোরবানি খরচ দম বাবদ 10,৫০০ টাকা কম বেশি পৃথকভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে। গতবার যখন বিনা পয়সায় ডাটা এন্ট্রি করা শুরু হয়েছিল তখন দেখা গেল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো নামে আর বাদ জানে, যে নাম যখন হাতের কাছে পাইছে সেটা দিয়েই আমাদেরকে ডাটা এন্ট্রি করে ওটা ফুলফিল করা হয়েছিল। ওখানে যে অনিয়মগুলো হয়েছে সেটি এবার করতে গেলে তার জন্য মূল্য দিতে হবে অগ্রিম। সেই কারণে আমরা আশা করছি হয়তো সম্পূর্ণ লাঘব না হলেও ওই সমস্যার আংশিক সমাধান হলেও ইনশাল্লাহ হবে। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে পুলিশি হয়রানির ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হককে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। বিকেলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অফিস থেকে IGPর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। শনিবার মধ্যরাতে মোহাম্মদপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী গোলাম রাব্বি পুলিশি নির্যাতনের শিকার হন। এ সময় তার কাছে ৫ লাখ টাকা দাবি করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তার ভিত্তিতে অভিযুক্ত SI মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে। নির্যাতনের ঘটনায় রাব্বি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ সহ নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ৫ম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদের প্রধান প্রতিনিধি হিসেবে তিনি কথা বলেন। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয়ের পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান তাদের জন্য আমরা সময় বেঁধে দিয়েছি। তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। দুপুরে কাশিমপুর কারাগারে সাঈদীর সঙ্গে দেখা করে এই সিদ্ধান্তের কথা জানান তার আইনজীবী মতিউর রহমান আকন্দ। তিনি আমাদেরকে রিভিউ পিটিশন দায়েরের নির্দেশ দিয়েছেন এবং কি কি বিষয়ে সেখানে উল্লেখ করতে হবে সে সম্পর্কে তিনি সুস্পষ্ট ভাষায় কিছু গাইডলাইন দিয়েছেন। তিনি বলেছেন যে দুটো চার্জে তাকে মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। এই দুটো চার্জের একটি হচ্ছে ইব্রাহিম কুট্টি, আরেকটি হচ্ছে বিশাব আলী হত্যাকাণ্ড। উনি বলেছেন এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকা তো দূরের কথা, বিশাব আলী এবং ইব্রাহিম কুট্টিকে আমি জীবনেও চিনি না এবং জীবনেও সে এলাকায় আমি যাইনি।
ময়মনসিংহ শহরের ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে নির্ধারিত ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দিচ্ছেন। আর ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সহযোগিতা করছে ময়মনসিংহ পৌরসভা। পুলিশ সুপার জানান, ভাড়াটিয়াদের তথ্য নেওয়া শেষ হলে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে পরিচয় গোপন করে বাসা ভাড়া নিয়ে জঙ্গিবাদ ও নাশকতা কার্যক্রম পরিচালনার ঘটনা বাড়ছে। এ অবস্থায় অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের শনাক্ত করতে ময়মনসিংহ শহরের ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। সরবরাহ করা ফরম পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের বলা হয়েছে। পাশের বিল্ডিং এ কোনো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হলো, তা আমি তো আমার যাবতীয় এভিডেন্স আমার থানাতে আছে, সুতরাং আমি এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত এবং সিকিউরিটি। আমি ফরম এনে দিছি, তারা ফিল আপ করে পরে আমাকে দিবে, পরে আমি আবার থানায় জমা দিয়ে দিব। এদিকে ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী কাজ করছেন বলে জানান ময়মনসিংহ পৌরসভার মেয়র। আমাদের সকল সম্মানিত কাউন্সিলরগণ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। প্রত্যেকটি এলাকায় যেন সঠিকভাবে তার নাম, পরিচয়, ঠিকানা নিশ্চিত করে তাকে বাড়ি ভাড়া দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগ যেন সফল হয়, সেক্ষেত্রে আমাদের পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। জেলার পুলিশ সুপার আশা করছেন, জেলা সদর সহ সব উপজেলা সদরের ভাড়াটিয়াদের তথ্য নেওয়া শেষ হলে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে। আমরা আশা করি এই ভেরিফিকেশনের মাধ্যমে গোটা জেলাকে একটা ডেটাবেজের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। আমার বিশ্বাস যে অপরাধকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারব। ময়মনসিংহ পৌরসভার 29,000 হোল্ডিংয়ে ভাড়াটিয়ার সংখ্যা প্রায় 25,000। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় 5,000-এর বেশি ভাড়াটিয়ার তথ্য জমা পড়েছে বলে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলা সময় আরো থাকছে। টাকা ছাড়া নতুন বই মেলেনি রাজশাহীর পবা উপজেলার মতিয়াবিল উচ্চ বিদ্যালয়ে। গণমাধ্যমকে তথ্য দেয় শিক্ষার্থীকে মারধর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় জেল গেটে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গতকাল রাতে তার জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। তা যাচাই বাছাই শেষে আজ তাকে মুক্তি দেওয়া হয়। গত রোববার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ তাকে জামিন দেওয়ার আদেশ বহাল রাখেন। মুদ্রা পাচারের মামলায় 2014 সালের 16 মার্চ তাকে গ্রেফতারের পর কাশিমপুর কারাগারে পাঠান আদালত। 1 বছর 10 মাসের পরে একটা বানোয়াট মামলায় আমাকে এভাবে কারাগারে থাকতে হলো। 3বার আমি হাইকোর্টের জামিন পাওয়ার পরেও এটা আমি বের হতে পারি নাই। তো আল্লাহর রহমতে এখন 1 বছর 10 মাস পরে আজকে বেরিয়ে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা জামায়াতের আমির নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দেন। এর আগে সকালে পৌর মেয়র নজরুল ইসলাম জেলা দায়রা জজ আদালতে 3টি এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও 3টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। উভয় আদালত একটি করে মামলায় তাকে জামিন দিলেও অপর 4টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত এই রিমান্ড আবেদনের জন্য আগামী 21/1/2016 তারিখ দিন ধার্য করেছেন। বাকি মামলাগুলোতে তার জামিন নামঞ্জুর হয়, তাকে জেল হাজতে প্রেরণ করে। টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে একটি মালবোঝাই ট্রাক লৌহজং নদীতে পড়ে গেছে। ভোরে সদর উপজেলার বেড়াডোমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে যান চলাচল। স্থানীয়রা জানান, পারাপারের সময় পণ্য বোঝাই একটি ট্রাক সহ ব্রিজটি ভেঙে পড়ে। এই ঘটনায় টাঙ্গাইল শহরের সঙ্গে ওমরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। এদিকে এই ব্রিজ ছাড়া ওমরপুরের সঙ্গে শহরের জনগণের যোগাযোগের বিকল্প কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচলই এ দুর্ঘটনার মূল কারণ। শিশু শিক্ষার্থী এবং কলেজ এবং স্কুলের ছাত্ররা এখান থেকে আসা যাওয়া করে বাজার ঘাট করতে হয়। আমাদের এই চরম দুর্ভোগ, এই দুর্ভোগের কারণ হচ্ছে
মাত্রা অতিরিক্ত এবং বেশি ওজনের গাড়ি এখান দিয়ে চলাফেরা করে। ব্রিজটা হচ্ছে এই পশ্চিম টাঙ্গাইলের সমস্ত মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা। এই রাস্তাটার বন্ধ হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের শিকার হবে। এর থেকে 150 সিএনজি অটো রিক্সা চলে, তো আমরা জীবিকা নির্বাহ, এটার উপর জীবিকা নির্ভর করে আমরা এখান থেকে কোনো আয় উন্নতি পারবো না, চলতে পারবো না, ঘরে বসে যাওয়া লাগবো। চট্টগ্রামে সিআরবি এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রেলওয়ে ও জেলা প্রশাসনের উদ্যোগে রেলওয়ের হাসপাতাল কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সহ রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বুলডোজার দিয়ে একে একে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ 45টি স্থাপনা। এর আগে নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও তা সরিয়ে নেওয়া হয়নি বলে জানান তারা। তাদেরকে যথাযথভাবে নোটিশ সার্ভ করা হয়েছে, গতকালকেও মাইকিং করা হয়েছে। এটা রেলওয়ে জায়গায়, এখানে মূলত এটা কলোনি রেলের কলোনিতে যে বাসাগুলো আছে, বাসাগুলোর সাথে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু অবৈধ স্থাপনা করা হয়েছে। আমরা শুধু সেই স্থাপনাগুলাই উচ্ছেদ করছি। ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের 13 দিনেও স্কুল ছাত্র রাফিককে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মোবাইলে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে স্বজনরা জানান, গত 30 ডিসেম্বর বন্ধুদের সঙ্গে 7ম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল আনতে নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যায় রাব্বুল হক রাফিক। এরপর থেকে নিখোঁজ হয় সে। এ সময় আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। এর 3 দিন পর মোবাইলে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাফিকের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে নিখোঁজের 13 দিনেও সন্তানের খোঁজ না মেলায় শঙ্কায় রয়েছেন স্বজনরা। টাকা ছাড়া নতুন বই মেলেনি রাজশাহীর পবা উপজেলার মতিয়াবিল উচ্চ বিদ্যালয়ে। এছাড়া সেশন ফির আড়ালে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অভিভাবক আর শিক্ষার্থীদের। স্কুলের শিক্ষার্থী শিশির আহমেদ সময় সংবাদকে এই খবর জানালে তাকে মারধর করেন শিক্ষকরা। তবে টাকা নেয়ার ঘটনা সত্য নয় বলে দাবি শিক্ষকদের। অবশ্য তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। জেলার অন্যান্য স্কুলের মতো রাজশাহী পবা উপজেলার এই স্কুলেও নতুন বছরে বই দেওয়ার কথা ছিল 1 ও 2 জানুয়ারি। তবে সেশন ফি না দেওয়ার অজুহাতে এখনো বই দেওয়া হয়নি প্রায় শতাধিক শিক্ষার্থীকে। বাকিদের বই দেওয়া হয় 350 টাকা সেশন ফি নিয়ে। যদিও স্কুল রসিদে লেখা রয়েছে মাত্র 150 টাকা। বাকি অতিরিক্ত টাকার কোনো হিসেব দেয়নি স্কুল। টাকা দেওয়ার পরও অনেকে পেয়েছেন মোট বইয়ের অর্ধেক। আর সময় সংবাদকে এ তথ্য দেয়ায় শিক্ষার্থীকে মারধর করেছেন শিক্ষক। আমার আব্বা প্রতিরোধ করে দেয়, সামনে গিয়ে দেয় আমাকে মেরে। সরকার থেকে ঘোষণা দিচ্ছে যে কোনো টাকা লাগবে না, আর এরা টাকা তাছাড়া বই দিচ্ছে না কেন? সরকার যে বিনামূল্যের কথা বলছে তা সরকারকে প্রত্যাখ্যান করছে তো তারা। তবে বই দিতে সেশন ফি ছাড়া অন্য কোনো টাকা নেওয়া হয়নি বলে দাবি শিক্ষকদের। যে গুজবটা উঠেছে 100% ভিত্তিহীন। আমরা যে টাকাটা গ্রহণ করেছি সেটা বইয়ের বিনিময়ে টাকা নিয়ে নিই। সেশন ফি 350 টাকা লাগে, যদি তোমরা পারো তাহলে এখন দিলে আর আমরা গোটা বছর চাবো না। স্কুলের শিক্ষার্থীকে মারধর ও বই নিতে অতিরিক্ত টাকা আদায় ঘটনার তদন্তে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলার শীর্ষ কর্মকর্তা। আমরা বিষয়টি অত্যন্ত সজাগভাবে দেখছি এবং এই ধরনের অপরাধ যদি প্রকৃতপক্ষ এই শিক্ষা প্রতিষ্ঠান মতিয়াবিল উচ্চ বিদ্যালয় করে থাকেন তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্কুলে মোট শিক্ষার্থী প্রায় 500। এদের মধ্যে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর 358 জনের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এখনো বাকি রয়েছে 142 জন শিক্ষার্থী। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। পণ্য বোঝাই ট্রাক থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সকালে আমদানি রপ্তানি ব্যবসায়ী সমিতি ও C&F এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দেয়। এরপর থেকেই বন্দরে আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। ব্যবসায়ী নেতারা জানান, গত কয়েক বছর ধরে রপ্তানি পণ্যবাহী ট্রাক থেকে প্রতিদিন 120 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানানোর পরও কোনো প্রতিকার না পাওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তারা। ট্যাঙ্ক লরি ও কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন
আরও 2টা সংগঠন তারা 50 টাকা এবং 20 টাকা মোট 120 টাকা চাঁদা নিচ্ছে। আমরা এই চাঁদা আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। সেই অবহিত করার পরও কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া না পাওয়ায় অদ্য আমরা 13/1/2016 হইতে তীব্রদাস স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়েছি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। কাস্টমস কর্তৃপক্ষ জানান, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় সীমান্তের ভারতীয় অংশে আটকে রয়েছে বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক। এতে লাখ লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন আমদানিকারকরা। তবে কারপাস পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালানোর কথা জানিয়েছেন C&F এজেন্টরা। গত বছরের 27শে আগস্ট বাংলাদেশ ভারতের সমন্বয় বৈঠকে কারপাস পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। এ ঘটনায় 4 জন আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকালে বাকেরগঞ্জ উপজেলার দাউকাঠি গ্রামের জাকির হোসেন বিরোধপূর্ণ জমিতে গাছ কাটতে যায়। এ সময় একই এলাকার আলম খান তাকে বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আহত 8 জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 15 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাড়াই দিয়ে পিছনের দিক ফিরিয়ে কি খারাইছে, খারাবার পর পিছন দিয়ে হারাছে রান্দা লইয়েছে দেই নাই। আর আইয়ে আমি ঠ্যাং পাছাই আলম খার বুয়া আমার ভাই ছাড়াই দিতে গেছে, আমার ভাই ঠ্যাং পাছাই কোপ মারছে, ঠ্যাং আলাদা। আমি এগুলো জানিও না। আমি একটা স্কুলে কি করি, চাকরি করি। স্কুলে আমি যাই, তখন আমার ওরা দইরা এই পিঠ পেঁচে কোপ দেয়। প্রায় 1500 মানুষ তারা পরস্পরের বিরুদ্ধে দাঙ্গায় লিপ্ত হয়। পুলিশ উপস্থিত হয়ে শটগানে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সবকিছু স্বাভাবিক আছে। উভয় পক্ষ থেকে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে যতটুকু জেনেছি 7-8 জন আহত হয়েছে দুই পক্ষের। পাবনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করার ঘটনায় মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় বক্তারা ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। গত রোববার বার্ধক্যজনিত কারণে এক রোগীর মৃত্যু হলে তার স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করেন। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সকালে মাগুরায় পৌঁছায় সময় সংবাদের দলটি। শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় সময় সংবাদ নিয়ে নিজেদের অনুভূতি জানাতে সেখানে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দর্শকরা সময় সংবাদ এগিয়ে নিতে নানা পরামর্শ দেন, পাশাপাশি সংবাদ ও অনুষ্ঠান নিয়ে তাদের মতামত দেন। সংবাদ পরিবেশন সহ বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়া অঙ্গনের যে একটা আরো ব্যাপক প্রচার হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো হয় বা বিতর্ক, তারপরে যে সমস্ত কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো হয়, এগুলো যদি দেখান। গ্রাম অঞ্চলের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা যদি নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় সময় টিভি পরিপূর্ণভাবে শতভাগ মানুষের আশা পূরণ করতে পারবে। আমরা মনে করি যে বাংলাদেশের যতগুলি সংবাদ নির্ভর চ্যানেল আছে, সেখানে শক্তিশালী একটি চ্যানেল সময় টিভি। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক 178 জন ভারতীয় জেলে 3.5 মাস পর জামিনে মুক্তি পেয়েছেন। ভারতীয় হাইকমিশনের 2 প্রতিনিধির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। একই সঙ্গে জব্দ হওয়া 14টি ফিশিং ট্রলার মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে গত বছরের 25 আগস্ট, 29 ও 30 সেপ্টেম্বর 3 দফায় 14টি ফিশিং ট্রলার সহ 178 জন জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই সঞ্জয় দত্তের মৃতদেহ নিয়ে এবং আমরা 178 জন জেলের যা মালামাল ছিল সব বুঝিয়ে দিয়ে তাদেরকে ভারতের উদ্দেশ্যে আমরা আজকে বিকালে অথবা আগামীকাল সকালে রওনা দেব। ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরো 7 জন। সকালে সদর উপজেলার ছোট খাঁচাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি বাস ছোট খাঁচাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। আহত 8 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। এদিকে কুমিল্লার 14 গ্রামে কাভার্ড ভ্যানের চাপায় এক লেগুনা যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 12 জন। ট্রাকের সাথে সাইডে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা পেটের এখান থেকে ঢুকে এদিকে বাড়িছে। 2 যাত্রী, এক যাত্রী হচ্ছে ডেড, আরেক যাত্রী অ্যাঙ্গেল কাটে, ওটা কাটার পরেই হাসপাতালে ওটা ডেড হচ্ছে। একজন মৃত অবস্থায় স্পটেড পড়ে আছে, আর একজন মুমূর্ষ অবস্থায় তাকে ফায়ার সার্ভিসের দ্বারা হাসপাতালে পাঠানো হয়। তারপরে ট্রাকটা ওইদিকে ছিল, আমি ট্রাকটা উদ্ধার করার জন্য গেলাম, তো ট্রাকটা পাইলাম না। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে পঞ্চগড়ে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। রাত যত গভীর হয় বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল 9টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি উত্তরের জনপদ পঞ্চগড়ে। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন। শহরের রাস্তাঘাটে তুলনামূলকভাবে কমে গেছে মানুষের আনাগোনা। আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। পঞ্চগড়ে এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা পঞ্চগড়ে। আসছি সকালে, একটা যাত্রী হলে ঠান্ডায় কোনো ভাড়া করতে কিছু নেই। নবম ও দশম শ্রেণীতে 7টির পরিবর্তে 6টি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষা গ্রহণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে C&B মোড় থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিক্ষা বোর্ডের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশ্বাসে স্থান ত্যাগ করে তারা। বাগেরহাটে আগুনে 6টি বসতঘর পুড়ে গেছে। ভোরে শহরের পুরাতন রেল স্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পুরাতন রেল স্টেশন এলাকায় হঠাৎ আগুন লাগে। এতে আশপাশের প্রায় 6টি বসতবাড়ি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ক্ষতিগ্রস্তদের বসতঘর পুনরায় নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। নারায়ণগঞ্জে শেখ রাসেল স্মৃতি ইকো পার্ক নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। সকালে বন্দরের সোনাকান্দা এলাকা থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এলাকাবাসী। পরে তারা জেলার সোনাকান্দা এলাকায় দ্রুত শেখ রাসেল স্মৃতি ইকো পার্ক নির্মাণের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান মিয়ার কাছে একটি স্মারকলিপি দেয়। লক্ষ্মীপুরে জেলা আইনজীবীদের লাগাতার আদালত বর্জন ও জেলা জজ আদালত ভবনে ভাঙচুর ঘটনায় আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। দুপুরে জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে আসেন তারা। জজ আদালতের এজলাস ভবন ঘুরে দেখেন তারা। পরে সমস্যার সমাধানে আইনজীবীদের সাথে বৈঠক করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। গত 3 জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণে প্রশাসনের বাধার পরিপ্রেক্ষিতে আদালত বর্জন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা। এরই জের ধরে বিক্ষুব্ধ আইনজীবীরা জজ আদালতের এজলাস ভবনে ভাঙচুরও করেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি নদীতে ড্রেজার বসিয়ে বালু তোলার কারণে নদীর দুই পাশের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এমন অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর। এদিকে নবনির্মিত পুংলি ব্রিজও বালু তোলার কারণে হুমকির মুখে পড়েছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল শতাধিক ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রতি বছর শুকনা মৌসুমে বালু উত্তোলনের মহোৎসব চালায় চক্রটি। এলাকাবাসী জানায়, বারবার অভিযোগ করার পরও স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। আর বালু উত্তোলনের কারণে নদীগর্ভে বিলীন হয়ে গেছে নদী পাড়ের অনেক ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। ঝুঁকির মুখে রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পুংলি নদীর উপর নবনির্মিত ব্রিজটিও। এভাবে যদি নদী ড্রেজার বসে কাটে তাহলে তো আমাদের বাড়িঘর ভেঙে যাবো, ভেঙে যাইতেছে, অলরেডি ভেঙে গেছে। এই জায়গার মধ্যে যেটু বাড়ি ঘর করবো তাও করতে পারতেছি না, নদীতে ভেঙে এই মিশিং দিয়ে নিয়ে গেছে। আমরা ব্রিজ দিয়ে চল করি হাজার হাজার মানুষ, এই ব্রিজের কোন উপায় আমার বাড়ির কোন উপায় হবো। যারা মাটি কাটে তাকে বললি পারে কয়দাম দল ক্ষমতায়। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, প্রশাসনকে জানানো হলে সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ হলেও স্থায়ীভাবে তা বন্ধ হচ্ছে না। টিওনো মহোদয় এসি ল্যান্ডকে পাঠিয়ে দিয়ে এর আগেও আপনার মেশিন টেশিন পুইরা দিচ্ছে, কিন্তু আবারও তারা যে পুনরায় ওখানে আপনার মেশিন বসাইতেছে, বসে আবার বালি উত্তোলন করতেছে। এদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিষয়টা আসলে স্থানীয় পর্যায়ে যিনি এসিল্যান্ড রয়েছেন, ইউনুস সাহেব রয়েছেন, তাদের মাধ্যমে তথ্য নিয়ে আমরা দেখব যে আসলে কি আমাদের যে নৌবাহিনীর আউটসোর্সিং এর লোকজন করছে নাকি স্থানীয়ভাবে অবৈধভাবে বালু তোলা হচ্ছে, সেটি নিশ্চিত হওয়ার পরে আমরা আইনগত পদক্ষেপ নিব। স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এবছর কালিহাতী উপজেলার 40টি বসতবাড়ি ও 40 একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প সাহিত্য কেন্দ্র সহ সব স্থাপনাতে মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবের চিহ্ন। স্থানীয়দের মধ্যে ক্ষোভ, অজ্ঞাত 3000 জনকে আসামি করে 5টি মামলা। মানিকগঞ্জে রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ 4 জনকে হত্যার হুমকি দিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের নামে চিঠি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলছে পুলিশ। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের তৃতীয় দিনের কর্মবিরতি। আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। স্বল্প সুদে দুগ্ধ খামারিদের 200 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত। গবেষণা ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবছর কোরবানি ছাড়া হজ প্যাকেজ 3,05,000 টাকা নির্ধারণ। কোনো হাজি হয়রানির শিকার হবে না বলে প্রতিশ্রুতি। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। সঙ্গে থাকুন সময়।